শুভ সকাল আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রী এবং তার সঙ্গে প্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে মাধ্যমিক বাংলা বিষয়ের সমস্ত সিলেবাস সম্পূর্ণরূপে কভার করতে চলেছি। আজ এই প্রথম ক্লাস সেকেন্ড সাবমিটিভের অভিষেক যে কবিতা, সেই অভিষেক কবিতা দিয়ে প্রথম ক্লাস, এবং তারপরে আমরা একের পর এক পুরো মাধ্যমিক সিলেবাসকে সম্পূর্ণরূপে কমপ্লিট করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উৎপল কালিন্দী জামিন রায় কলেজ থেকে বাংলা অনার্স গ্র্যাজুয়েট এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ পাস করার পর তোমাদের মতো এই মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে পড়ানোর যে অভিজ্ঞতা, সেটা প্রায় 10 বছর, এবং সেই 10 বছরের অভিজ্ঞতা দিয়ে তোমাদের যেসব জায়গাগুলোর অসুবিধা হয় সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য চলে এসেছি আমরা এই আদর্শ ক্লাসরুমে। ক্লাসের শুরুতে একটা ছোট্ট গল্প, অর্থাৎ স্কুল জীবনের একটা গল্প দিয়ে শুরু করি। যখন আমি এইচএস পড়ি তখন এক মাস্টারমশাই আমাদেরকে বলতেন এই বাংলা সাহিত্যের জটিলতা সম্পর্কে, যে বাংলা সাহিত্য সহজে নাকি আমাদের কাছে বোধগম্য হয় না, অনেকটা ছোলা কলাইয়ের মতো। যদি আমরা সঙ্গে সঙ্গে চিবিয়ে তার রস গ্রহণ করতে চাই তাহলে পাই না, কিন্তু যদি ধীরে ধীরে মুখের মধ্যে রেখে সেটাকে ভিজিয়ে রস গ্রহণ করি তাহলে তার স্বাদ আমরা দারুণভাবে উপলব্ধি করতে পারি। প্রথম সেটা বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ স্যার সত্যি যেটা বলেছিলেন সেটাই সত্যি। তোমরাও এখন অনুভব করবে যে মাধ্যমিক বাংলার কিছু গল্প তোমরা অনায়াসেই বুঝে যাও এবং কিছু গদ্য পদ্য তোমাদের বুঝতে একটু কষ্ট হয়। স্যারের গল্প প্রসঙ্গে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, বাংলা সাহিত্য সত্যিই কিছু বিষয় আছে যেগুলোকে অনায়াসেই আমরা বুঝতে পারি, অনেকটা জেলি চকলেটের মতো, এবং কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমাদের বুঝতে একটু বেগ পেতে হয়, যেটা একটা শক্ত আবরণে মোড়া চকলেট এবং তার ভিতরে রয়েছে জেলি। সেই ভিতরের জেলি পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব। আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, তোমরা প্রতিটাতেই পাবে জেলির স্বাদ, অর্থাৎ তোমাদের কাছে সমস্ত বিষয়ই হবে সহজ এবং মুশকিল আসান। অভিষেক কবিতার লাইন ধরে আলোচনার পূর্বে আমরা জেনে নেব এই কবিতার মূল কাহিনী, তাহলে এই কবিতাটা আমাদের কাছে একেবারেই সোজা হয়ে যাবে। দেখো, এই কবিতার যে মূল কাহিনী, সেই মূল কাহিনীটা কিন্তু রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। মাইকেল মধুসূদন দত্ত এই রামায়ণের কাহিনীর নবনির্মাণ করেছিলেন এই কবিতায়। কাহিনীর প্রথমেই আমরা দেখব যে রাবণপুত্র ইন্দ্রজিৎ সে নিসারণে রাম এবং লক্ষ্মণকে মেরে দিয়ে এসছে। সেটা আমাদের কাছে অবিশ্বাস্য হতে পারে, রাম লক্ষ্মণকে মারল কীভাবে। হ্যাঁ, মায়াবী বলে সেই রাম লক্ষ্মণ আবার কিন্তু বেঁচে উঠেছে। শুধু বেঁচে উঠেছে তাই নয়, মেঘনাদের যে প্রিয় ভাই সে বীরবাহুকে মেরে ফেলেছে। এই খবর রাক্ষস রায় রাবণের কানে গেছে এবং রাক্ষস রায় রাবণ তার প্রতিশোধ নেওয়ার জন্য রণসাজে সজ্জিত হচ্ছেন। কিন্তু কাব্যের নাম মেঘনাদ বধ, মেঘনাদকে বধ করাই হচ্ছে এই কাব্যের উদ্দেশ্য, পরিষ্কার আমরা বুঝতে পারছি। তাই রাবণ ওখানে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে রাবণ যদি চলে যায় যুদ্ধে, তাহলে মেঘনাদ বধ হবে কী করে। তাই মেঘনাদকে যাতে বধ করা যায় তার জন্য প্রভাসা সেখানে উপস্থিত হয়েছে। আসলে কিন্তু মনে রাখবে, এটা কিন্তু প্রভাসা নয়, এটা হচ্ছে দেবী লক্ষ্মী। মায়া দেবীর অনুপ্রেরণায় দেবী লক্ষ্মী প্রভাসার ছদ্মরূপে সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর যখনই দেখেছে মেঘনাদ যে দাইমা প্রভাসা এখানে এসে উপস্থিত, প্রণাম করেছে এবং জিজ্ঞাসা করেছে লঙ্কার খবর সব ঠিকঠাক আছে তো। তখন প্রভাসা বলেছে যে, অর্থাৎ দাইমা বলেছে যে কি আর বলবো, লঙ্কার দশা, সেই লঙ্কার দশা আমার মুখ দিয়ে বলা যাবে না, এরকম একটা পরিস্থিতি। কি হয়েছে না, তোমার যে প্রিয় ভাই, সেই প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। কে মেরেছে? রাম লক্ষ্মণ মেরেছে। এই কথা শুনে তো মেঘনাদ প্রায় আকাশ থেকে পড়েছে। রাম লক্ষ্মণকে সে মেরে এসেছে, স্বরে স্বরে বিদ্ধ করে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে, নিসারণে হারিয়ে তারপরেই সেই আনন্দে সে প্রমোদ কাননে রয়েছে। অথচ রাম লক্ষ্মণ জীবিত হলো, জীবিত হওয়ার পর পুনরায় আবার তার ভাই বীরবাহুকে মেরে ফেললো কীভাবে? এটা সম্ভব হতেই পারে না। এটা শোনার সঙ্গে সঙ্গেই সে রাজার সাজে যে সমস্ত তার মালা বলয় ছিল সেগুলোকে একেবারে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে সে যখন শুনেছে যে তার পিতা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, তো সে সঙ্গে সঙ্গে প্রমোদ কানন থেকে বেরিয়ে আসছে। তো তার শ্রেষ্ঠ রমণী প্রমীলা রয়েছে। হঠাৎ করে যে মানুষটা মজলিসে ছিল, মজলিসে বেশ সুন্দর আনন্দ করছিল, নাচ গান করছিল, সে হঠাৎ করে যখন বেরিয়ে যাচ্ছে তখন পিছনে পিছনে কিন্তু এসেছে প্রমীলা, এবং প্রমীলা বলেছে তুমি আমাকে নিয়ে চলো, যেখানেই তুমি যাও সেখানেই আমাকে নিয়ে যেতে হবে। প্রমীলা একেবারে নাছোড়বান্দা, মেঘনাদও তাকে নিয়ে যাবে না। তাই মেঘনাদ একটু অন্যভাবে তাকে প্রশংসিত করে তার মন ভুলিয়ে একরকম সেখান থেকে সে বেরিয়ে পড়েছে।
মেঘনাদ উপস্থিত হয়েছে রাবণ যেখানে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে এবং পিতাকে জিজ্ঞাসা করেছে যে বীরবাহুর মৃত্যু সংবাদ সত্যি কি? হ্যাঁ, রাবণ জানিয়েছে দুঃখের সঙ্গে যে তোমার প্রিয় ভাই যে বীরবাহু, সেই বীরবাহু সত্যিই যুদ্ধে মারা গেছে। আর এই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে তোমাকে আমার মন চায় না পাঠাতে, কারণ বিধি অর্থাৎ বিধাতা আমাদের প্রতিকূল। তোমার যে পিতৃব্য কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণকে জানো তুমি অকালে জাগানোর জন্য তার কি পরিণতি হয়েছে, তিনি মারা গেছেন। আমি চাইছি না যে তুমি এই যুদ্ধে যাও, কিন্তু মেঘনাদ কোনো মতেই সে কথা মানতে নারাজ, কারণ তিনি মনে করেন যে তার মতো শ্রেষ্ঠ বীর থাকা সত্ত্বেও যদি তার পিতা যুদ্ধে যায় তাহলে সেটা রাক্ষস কুলের একটা কলঙ্ক এবং তার সঙ্গে তার এই কলঙ্ক সারা দুনিয়া শুনবে, সে এটা কোনো মতে মেনে নিতে পারবে না। রাবণ যখন বুঝতে পারে যে হ্যাঁ মেঘনাদকে এইভাবে নিরস্ত করা যাবে না, তখন মেঘনাদকে একটা যুক্তি দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি যুদ্ধে যাবে, যুদ্ধে যদি যেতেই চাও তাহলে তোমার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতাকে তুমি প্রথমে তুষ্ট করো, অর্থাৎ অগ্নি দেবতাকে তুমি তুষ্ট করো এবং তারপরেই যুদ্ধে যাবে। এরপরেই গঙ্গা জল এবং তার সঙ্গে আচার নীতি সহকারে মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নেন এবং কবিতার পরিসমাপ্তি ঘটে। পরে আমাদের বইয়ের মূল পাঠ্য কবিতাতে আমরা যাব এবং সেই কবিতাতে আমরা দেখব কবিতায় কিভাবে এই কাহিনীগুলো ধীরে ধীরে এগিয়েছে এবং সেটাকে 6টা ধাপে ভাগ করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা খাতা নয়, তোমরা বই এবং তার সঙ্গে একটা পেন্সিল নিয়ে থাকো। যে যে লাইনগুলোই তোমাদের শব্দার্থগুলো জটিল রয়েছে এবং যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে দাগ দিয়ে যাব, সেগুলো তোমরা একটু দাগিয়ে রাখো এবং পরের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে তোমাদের ওই প্রশ্নগুলোই আমি সমাধান করার জন্য আসব। প্রথম পার্টে রয়েছে মূল কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং দ্বিতীয় পার্টে থাকবে এই কবিতারই সমস্ত রকমের প্রশ্ন। 1 নাম্বার থেকে আরম্ভ করে 3 নাম্বার 5 নাম্বার যে কোনো প্রশ্ন আসুক, সেই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব আমি। তোমরা থাকো সঙ্গে। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটাই তোমাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দিও। এরপরে আমরা লাইন ধরে আলোচনায় যাব। মূল কবিতার আলোচনার প্রথম পর্বে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে অভিষেক কবিতা। কবিতার নাম হচ্ছে অভিষেক। অভিষেক শব্দটির অর্থ আমাদেরকে জানতে হবে। অভিষেক শব্দের অর্থ আবিধানিক অর্থ সূচনা হলেও কোনো একটা ভালো পদে নিয়োগ করা বা অধিষ্ঠান করাকেই অভিষেক বলা হয়। সেই অভিষেক কবিতাটির লেখক মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি। কবি পরিচিতিতে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25শে জানুয়ারি 1824 এবং মৃত্যু 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। এবং তার সর্বশ্রেষ্ঠ যে কৃতিত্ব, সেই কৃতিত্ব কিন্তু অমিতাক্ষর ছন্দের স্রষ্টা তিনি এবং সেই অমিতাক্ষর ছন্দের লেখা আমাদের মেঘনাদ বধ কাব্য। অন্যান্য যেসব উল্লেখযোগ্য কাব্য, সেই কাব্যগুলো আমরা একটু দেখে নেব। দি ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী নাটক, পদ্মাবতী নাটক, যদিও এগুলো সব নাটক, এবং একে কী বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও তোমাদের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদের মনে রাখতে হবে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যই রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত এবং এই মেঘনাদ বধ থেকেই তোমাদের এই অভিষেক কবিতাটা নেওয়া হয়েছে। তাই তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে মেঘনাদ বধ কাব্যটির কথা। এরপরে আমরা দেখে নেব অভিষেক কবিতার উৎস। মেঘনাদ বধ কাব্য হচ্ছে এর অভিষেক কবিতার উৎস এবং মেঘনাদ বধ কাব্যে যদি সংখ্যা দেখি তাহলে আমরা দেখতে পাবো এর 9টি স্বর্গে বিভক্ত এই মেঘনাদ বধ কাব্য। প্রথম যে স্বর্গ, সেই প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক এবং সেই অভিষেক স্বর্গের নাম অনুসারেই তোমাদের কবিতার নাম হচ্ছে অভিষেক। পাঠ্য কবিতার নামও কিন্তু অভিষেক। এই স্বর্গে মোট চরণ সংখ্যা যদি আমরা দেখি তাহলে 784টি সংখ্যা বিশিষ্ট এই স্বর্গ, 657 থেকে 762 অর্থাৎ 106টি পংক্তি, 106টি পংক্তি তোমাদের পাঠ। অনেকটাই বড় কবিতা এবং এখানের যে সমস্ত শব্দগুলো অনেকটাই সংস্কৃত ঘেঁষা, তাই তোমাদের ক্ষেত্রে একটু হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু দেখো কবিতার একেবারে পূর্ব কাহিনী তোমরা জেনেই নিয়েছো। সেই পূর্ব কাহিনীকে আমরা ধাপে ধাপে 6টা ভাগে ভাগ করে নেব এবং একের পর এক ধাপে ধাপে আমরা 6টা ভাগকে আলোচনা করব। কবিতাটা একেবারে সোজা হয়ে যাবে আমাদের কাছে। প্রথমে আমরা দেখব প্রমোদ কাননে মেঘনাদের সঙ্গে তার দাইমার কথোপকথন। দাইমা আসলে প্রভাষা রূপে এলেও কিন্তু সে কিন্তু প্রভাষা নয়, সে হচ্ছে দেবী লক্ষ্মী। দ্বিতীয় পর্বে রয়েছে মেঘনাদের গ্লানি, যে সে রয়েছে প্রমোদ কাননে অথচ তার বাবা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, তাই সে নিজেকে ধিক্কার জানিয়েছে। এবং তৃতীয় পর্বে রয়েছে মেঘনাদের রণসজ্জা। মেঘনাদের রণসজ্জা অর্থাৎ এই আত্মগ্লানি, নিজের প্রতি যে ধিক্কার বা অপরাধ বোধ, এটার থেকে সে নিজে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধে যাবে
এবং চতুর্থ পর্বে রয়েছে প্রমোদ কানন থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেয়সী অর্থাৎ যে শ্রেষ্ঠ রমণী প্রমীলা সঙ্গে মেঘনাদের কথোপকথন। পঞ্চম পয়েন্ট 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাবণের যুদ্ধসজ্জা, সে রাবণ যুদ্ধসজ্জে সজ্জিত হচ্ছে এবং সেখানে মেঘনাদের উপস্থিতি লক্ষ্য করব আমরা। এবং শেষ পর্বে অর্থাৎ 6 নম্বর পয়েন্টে আমরা দেখে নেব পিতার সঙ্গে মেঘনাদের কথোপকথন এবং মেঘনাদকে রাজ্যাভিষেক অর্থাৎ রাজ্যে অভিষিক্ত করবে, সেনাপতি পদে তাকে অভিষিক্ত করবে এবং তারপরেই কিন্তু যুদ্ধে যাওয়ার কথা বলবে এবং কবিতা শেষ হয়ে যাবে তোমাদের। কবিতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পয়েন্ট প্রমোদ কাননে মেঘনাদের সঙ্গে দাইমা প্রভাসার কথোপকথন চলছে। মেঘনাদ যখনই তার দাইমাকে দেখেছে তখন সে উঠে দাঁড়িয়ে যে কথা জিজ্ঞাসা করছে সেই লাইন দিয়েই শুরু হচ্ছে কবিতাটা। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীচরণে কহিলা। অর্থাৎ এটা সরলার্থ এটাই, কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ অর্থাৎ ইন্দ্রজিৎ প্রণমিয়া আসন ত্যাগ করে মাতা প্রভাসা অর্থাৎ দাইমা প্রভাসাকে প্রণাম করেছে। ধাত্রীর চরণে বলতে দাইমার চরণে প্রণাম করেছে এবং কহিলা অর্থাৎ বলল, কি বলল, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, কি কারণে তুমি এই ভবনে এসছো। কারণ এটা প্রমোদ কানন, সেই কাননে রানীদের সঙ্গে রয়েছে মেঘনাদ, এখানে তার মায়ের আসার কারণ সে জানতে চেয়েছে। কহতা দাসে লঙ্কার কুশল, তুমি যখন এসেইছো তখন বলো লঙ্কার খবর সব ঠিকঠাক আছে তো। এটা প্রথম জিজ্ঞাসা। দেখো এখানে প্রশ্ন হতে পারে যেগুলো, সেগুলো হচ্ছে বীরেন্দ্র কেশরী, লাইনটায় দাগ দিয়ে নেবে, লাইনটায় দাগ দিয়ে রাখবে বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ আসতে পারে বীরেন্দ্র কেশরী কে। এর পরবর্তী পর্বে আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রণমিয়া ধাত্রীচরণে অর্থাৎ দাইমা, ধাত্রীচরণে বলতে কার কথা বোঝানো হয়েছে এটাও হতে পারে। কি হেতু মাতো, এখানে মাকে মাতা বলে সম্বোধন করা হয়েছে। এ ভবনে লাইনটাই দাগ দিয়ে রাখবে, এ ভবনে অর্থাৎ কোন ভবনের কথা বলা হয়েছে। উত্তর তোমরা যদি কবিতাটা ঠিকঠাক করে শুনছো তাহলে অবশ্যই নিজেরাই উত্তর দিতে পারবে এ ভবন বলতে কি, যদিও আমরা প্রশ্নোত্তরের পর্ব পরের ক্লাসে নিয়ে আসবো। মেঘনাদ জিজ্ঞাসা করেছে, তার উত্তর দেবে কে, প্রভাসা। শির চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, শির চুম্বী অর্থাৎ শির চুম্বন করে, শির বলতে এখানে মাথা, পুত্র মেঘনাদের মাথা চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। ছদ্মবেশী এই কারণেই বলা হয়েছে, ছদ্মবেশী বলার কারণ কি, ছদ্মবেশ ধারণ করেছে সে, আসলে দেবী লক্ষ্মী কিন্তু প্রভাসার ছদ্মবেশে এসছে, তার জন্য ছদ্মবেশী বলা হয়েছে। অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্রের কন্যা, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী উঠেছিলেন এবং তার জন্য তাকে সমুদ্রের কন্যা বলা হয়। সেই সমুদ্রের কন্যা অম্বুরাশি সুতা উত্তরিলা অর্থাৎ উত্তর দিল, মেঘনাদকে উত্তর দিচ্ছে। হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। এই যে হাই শব্দটা, এটা বুঝতেই পারছো একটা দুঃখসূচক শব্দ, সেই দুঃখসূচক শব্দেই বুঝতে পারছো কোনো একটা খারাপ সংবাদ নিয়ে এসেছিস তার মা। কি আর কহিব কনক লঙ্কার দশা অর্থাৎ এই স্বর্ণলঙ্কার দশা, কনক লঙ্কা মানে স্বর্ণলঙ্কার দশা, কি আর বলবো, আমার মানে বলা স্বভাব হবে না, মুখ দিয়ে বেরোবে না, এরকম একটা অবস্থা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে অর্থাৎ প্রচণ্ড যুদ্ধে, হত মানে নিহত হয়েছে, প্রিয় ভাই তোমার সব থেকে প্রিয় ভাই, তব মানে তোমার বীরবাহু অর্থাৎ তোমার সব থেকে প্রিয় ছোট ভাই বীরবাহু, বলি মানে হচ্ছে বীর, সেই বীর ছোট ভাই বীরবাহু নিহত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এও খবরও দিয়েছে, এটা প্রথম খবর। দ্বিতীয় খবর হচ্ছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তোমার ভাই মারা গেছে, রাবণের ছোট পুত্র মারা গেছে, তার শোকে সে মহাশোকী অর্থাৎ মহাশোকী কে, এখানে প্রশ্ন হবে মহাশোকী কে বা রাক্ষসাধিপতিকে, বুঝতেই পারছো রাক্ষসরাজ রাবণের কথা বলা হচ্ছে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, তিনি নিজে যুদ্ধে যাওয়ার জন্য সজ্জিত হচ্ছেন। এই দুটো খবর দাইমা মেঘনাদকে দিয়েছে, তোমার বাবা যুদ্ধসাজের জন্য সজ্জিত হচ্ছেন কারণ তোমার যে প্রিয় ভাই বীরবাহু, সেই বীরবাহু ঘোরতর রণে নিহত হয়েছে। দ্বিতীয় জিজ্ঞাসা মেঘনাদের, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া,
লাইনটাই দাগ দিয়ে রাখবে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে অর্থাৎ যার বাহুতে প্রচণ্ড শক্তি, সেই মেঘনাদ বিস্ময় মানে অবাকের সঙ্গে অবাক হয়ে জিজ্ঞাসা করেছে, কি কহিলা ভগবতী, অর্থাৎ মাতা তুমি কি বললে। ভগবতী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বুঝতেই পারছো, দেবী লক্ষ্মী, কিন্তু ছদ্মবেশ রূপে ধারণ করা প্রভাষাকে। কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে আমার প্রিয়ানুজ অর্থাৎ ছোট ভাইকে বধ করলো, এটা দ্বিতীয় জিজ্ঞাসা। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিবেলার যে যুদ্ধ, রাত্রিবেলায় যখন রাম লক্ষ্মণ ঘুমন্ত অবস্থায় ছিল তখন তাদেরকে একেবারে মেরে এসেছে নিসারণ। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। শুধু নিসারণে সংহারিনু হারিয়েছি তাদের, তাই নয়, তাদেরকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে। কেমন করে খণ্ড খণ্ড করেছে? বরসি মানে বৃষ্টির যেমন জল বর্ষায়, ঠিক সেই রকম করে তীর বর্ষণ করে তাদেরকে খণ্ড খণ্ড করে কেটেছে। বৈরী দলে বলতে শত্রু দল, এখানে রাম লক্ষ্মণকেই বোঝানো হয়েছে। তবে এ বার্তা, তাহলে এই বার্তা অর্থাৎ খবর, এই অদ্ভুত বার্তা যেটা আমাকে অবাক করছে, এই খবরটা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহদাসে। জননী তুমি কোথায় পেলে এইরকম একটা অদ্ভুত খবর, তুমি আমাকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর মানে সমুদ্র, রত্নোত্তমা অর্থাৎ রত্নের মধ্যে শ্রেষ্ঠ, সে কে? ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবী। সেই ইন্দিরা সুন্দরী উত্তরিলা অর্থাৎ উত্তর করলো। আসলে কিন্তু ইন্দিরা সুন্দরী প্রভাষার ছদ্মবেশেই আছে। সে উত্তর করছে, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তোমাকে কি বলবো পুত্র মায়াবী মানব। মায়াবী মানব কেন বলা হয় না? যে মানব বিভিন্ন রকম ছলা কলা অবলম্বন করতে পারে, এই মরে যেতে পারে, এই বেঁচে উঠতে পারে। এখানে দেখা গেছে যে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে মেঘনাদ, ফের আবার বেঁচে উঠেছে, তাই তাকে মায়াবী মানব বলা হয়েছে। যদিও এখানে মায়াদেবীর একটা অভিসন্ধি কাজ করছে, মায়াদেবীর এদের পক্ষে আছে, তাই সীতাপতি অর্থাৎ রামকে পুনরায় সে বাঁচিয়ে দিয়েছে। তব স্বরে মরিয়া বাঁচিল, তব স্বরে মরিয়া বাঁচিল, যে মায়াবী মানব রাম লক্ষ্মণকে তুমি মেরে এসেছিলে আবার পুনরায় বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষকুল, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষকুল। রক্ষ, প্রথম রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। রক্ষকুল, দ্বিতীয় রক্ষকুল অর্থাৎ দ্বিতীয় রক্ষ অর্থাৎ রাক্ষস কুলের কথা বলা হচ্ছে, রাক্ষস বংশের কথা বলা হচ্ছে। রক্ষ রক্ষকুলমান অর্থাৎ তোমার রাক্ষস কুলের সম্মানকে তুমি বাঁচাও। এই কাল সমরে, এই যে ভয়ঙ্কর যে যুদ্ধ, সেই যুদ্ধের হাত থেকে তুমি রাক্ষস কুলকে বাঁচাও। রক্ষ চূড়ামণি, তুমি হচ্ছ, এখানে রক্ষ মানে রাক্ষস কুলের চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। এখান থেকে দেখো প্রশ্ন আসতে পারে, যেটা রত্নাকর রত্নোত্তমা কে? ইন্দিরা শব্দের অর্থ কী? ইন্দিরা সুন্দরী উত্তরিলা, কি উত্তর করল? বলেছিল, হাই পুত্র মায়াবী মানব তবসরে মরিয়া বাঁচিল। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লাইন। রক্ষ রক্ষকুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি, এই যে লাইনটা, এই লাইনটাতে অনেক সময় তোমাদের 5 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসে, তাই এই লাইনটাকে বেশ ভালো করে দাগ দিয়ে রাখো। এবং এখানে আছে দেখো, এই অদ্ভুত বার্তা, আগে একটু বাদ পড়েছে, এ বার্তা, এই অদ্ভুত বার্তা, বার্তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? এই যে লাইনটা, এই লাইনটাতেও তোমাদের 3 নাম্বারের কোশ্চেন আছে। এই কোশ্চেন এবং উত্তর নিয়ে বা প্রশ্ন উত্তর নিয়ে আমরা পরের ক্লাসে আসব। এখন শুধু ক্লাসটাকে আমরা ঠিকঠাক করে দেখি বুঝতে পারছি কি পারিনি। যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে দেখো সমস্ত ব্যাপারটা এবারে জলের মতো হয়ে যাবে। দুটো খবর দিয়েছে, এক কনকলঙ্কার একেবারে খারাপ দশার কথা, এবং তার বাবা যে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, সে সজ্জিত হচ্ছে, তাকে থামিয়ে তুমি যদি যুদ্ধে যেতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি যাও, এই কথা জানিয়েছি। এই পর্বের প্রথম পর্ব অর্থাৎ আমাদের যে প্রথম পয়েন্ট ছিল, সেই প্রথম পয়েন্টটা কিন্তু এখানেই শেষ। প্রথম পয়েন্টটা আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রমোদ কাননে মেঘনাদের সঙ্গে দাইমা প্রভাষার কথোপকথন, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার আলোচনা এখানেই শেষ। এরপরে আমরা যাব দ্বিতীয় পর্বে।
আমরা দেখছি দেখো মেঘনাদের মায়ের চরণে প্রণাম করার দৃশ্য। ইনি হচ্ছেন সেই প্রভাসা, যিনি আসলে দেবী লক্ষ্মী। মেঘনাদের মাথায় আশীর্বাদ করছেন এবং মেঘনাদ তাকে প্রণাম করছেন। এবং এখানে আমরা আসলে যে প্রভাসার যে রূপ, সেই প্রভাসার রূপ হচ্ছে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, সমুদ্র মন্থনের সময় যিনি উঠেছিলেন তিনিই আসলে প্রভাসা রূপে এসেছেন। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে এসেছি, মেঘনাদের আত্মগ্লানি। মেঘনাদ যখন এই খবর শুনেছে যে তার মতো বীর থাকা সত্ত্বেও তার বাবা অর্থাৎ রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, তখন নিজেকে নিজের প্রতি ধিক্কার জানিয়েছে। সে নিজেকে অপরাধী মনে করেছে, সে নিজের মধ্যে একটা অপরাধ বোধে সে ভুগছে। সে আত্মগ্লানির ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই খবর যখন প্রভাসার কাছ থেকে পেল, সে কি করছে, ফেলাইলা কনক বলয় দূরে, অর্থাৎ সোনার যে বলয়, যে হাতে যে বলয় ছিল, বালা ছিল, সেগুলোকে ছুঁড়ে ফেললো। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের যে দুল বা কানের যে রিং, সেই কানের রিং। শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের রিং, কনক বলয় মানে হচ্ছে সোনার বালা। এগুলোকে ছুঁড়ে ফেললো এবং এই ছুঁড়ে ফেলার পরে যখন চারদিকে ছড়িয়ে পড়ে আছে, সেটাকে একটা উপমার সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন মাইকেল মধুসূদন দত্ত। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, তার অলঙ্কার ছড়িয়ে চারিদিকে আভাময়, অর্থাৎ উজ্জ্বল প্রকাশ তার লক্ষ্য করা যাচ্ছে। এরপরে দেখো সে কী বলছে, ধিক মোরে, আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, গম্ভীরভাবে মনের দুঃখে সে বলছে। কুমার বলতে এখানে কুমার বলতে কিন্তু মেঘনাদকে বোঝানো হয়েছে। হা ধিক, এটা প্রশ্ন আসতে পারে, হা ধিক মোরে, কে কাকে ধিক্কার জানিয়েছে? হা ধিক মোরে দেখো, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরীদল মানে হচ্ছে শত্রুদল, বৈরীদল মানে হচ্ছে শত্রুদল, বেড়ে মানে হচ্ছে ঘিরে ফেলা, স্বর্ণলঙ্কা ঘিরে ফেলছে শত্রুদল, হেতা আমি বামা দল মাঝে, আর আমি সেখানে কোথায়? রমণীদের মাঝে, প্রমোদ কাননে। এটা কি শোভা পায় আমার, এটা কি আমার শোভা পায় যেখানে শত্রুদল গোটা স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলছে আর আমি সেখানে রানীদের মহলে প্রমোদ কাননে আনন্দ উল্লাসে মত্ত আছি? এটা কি শোভা পায়? এই কি সাজে আমারে, এই কি সাজে আমারে। এখানে আমারে বলতে কার কথা বলা হয়েছে তোমরা নিজেরাই পারবে যদি কবিতাটা ঠিকঠাক শুনছো। দশাননাত্মজ, অর্থাৎ দশানন অর্থাৎ রাবণের পুত্র আমি, নাম ইন্দ্রজিৎ। নিজেকে জিজ্ঞাসা করেছে, আমি কি দশানন আত্মজ, রাবণের ছেলে আমি? এটা কিভাবে সম্ভব, এটা আমি কোথায়? আর বাবা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, তরা মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি রথ নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ বোধির পুকুলে। এই অপবাদ অর্থাৎ এই যে অপবাদ, যে অপবাদ চারিদিকে ছড়িয়ে পড়ছে যে মেঘনাদ শ্রেষ্ঠ বীর হওয়া সত্ত্বেও, রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর হওয়া সত্ত্বেও সে রমণীদের মহলে আনন্দ উল্লাসে মত্ত, আর তার বাবা নাকি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই অপবাদ ঘুচাবো বোধি রিপুকুলে, অর্থাৎ রিপুকুল মানে শত্রুকুলকে বধ করে এই অপবাদ আমি ঘুচাবো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, 3 নম্বরের প্রশ্নের জন্য তোমরা লাইনটাই দাগ দিয়ে রাখবে, ঠিক আছে? দশানন আত্মজ আগেই বলেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই। দেখো এই যে মেঘনাদের যে আত্মগ্লানি, সেটাকে আমরা ছবির সাহায্যে দেখি। দেখো এখানে আমরা মেঘনাদকে দেখতে পাচ্ছি, সে নিজে কেমন ধিক্কার জানাচ্ছে। সে কোনো মতেই মেনে নিতে পারছে না, কারণ বাবা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে আর উনি মহারাজ কোথায় ছিলেন? রমণীদের মহলে নিত্য আনন্দে মত্ত ছিলেন, বিলাসবহুল জীবনযাপন করছিলেন, ফলে সে নিজেকে ধিক্কার জানিয়েছে। এই পর্বে মেঘনাদের যুদ্ধসাজের যে বর্ণনা, সেটাকে দুটো যুদ্ধসজ্জার সঙ্গে তুলনা করলো। একটা হচ্ছে পার্বতীর পুত্র কার্তিকেয় যখন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধসাজে সজ্জিত হয়েছিল, ঠিক সেই রকম। এবং দ্বিতীয়টা হচ্ছে কিরীটি অর্থাৎ অর্জুন যখন বিরাট রাজা অর্থাৎ বিরাট রাজার পুত্র উত্তর তার গোধন অর্থাৎ গরু উদ্ধারের সময় যে রূপ ধারণ করেছিল সমীবৃক্ষমূলে অর্থাৎ বাকলযুক্ত বা ছালযুক্ত গাছের নিচে, ঠিক সেই রকম যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে কে? রাবণপুত্র মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ। দেখো তার যুদ্ধসজ্জার যে বর্ণনা, মেঘ বর্ণ রথ
মেঘের মতো বর্ণ তার রথ, চক্র অর্থাৎ চাকাতে বিজলির ছটা, রথের চাকা দ্রুত গতিতে এগিয়ে আসছে, তার চাকা থেকে বিজলির ছটা ঠিকরে বেরিয়ে আসছে। ধ্বজ মানে হচ্ছে পতাকা, সেই রথের উপরে যে পতাকা সেটা ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ ইন্দ্রের ধনুকের রূপের মতো তার পতাকা। তুরঙ্গম বেগে আশুগতি, অর্থাৎ তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, অর্থাৎ ঘোড়ার মতো বেগে, আশুগতি অর্থাৎ ক্ষিপ্র বেগে দ্রুত গতিতে এগিয়ে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এরপরে রথে উঠে পড়েছে বীর চূড়ামণি বলতে কে? মেঘনাদ রথে উঠে পড়েছে বীর দর্পে, অর্থাৎ বীরত্বের সঙ্গে রথে চড়ে সে যাবে কোথায়? রাম লক্ষ্মণকে মারতে, অর্থাৎ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে একেবারে তৈরি। ইনি হচ্ছেন সেই পার্বতীর পুত্র কার্তিকেয়, যিনি এই তারকাসুরকে বধ করেছিলেন। এবং বৃহন্নলা রূপ দেখো তোমরা, বৃহন্নলা রূপ, এই রূপ ধারণ করেছিল অর্জুন। কিন্নরী রূপ ধারণ করেছিল অর্জুন সমী বৃক্ষমূলে। এই দুই রকম যুদ্ধসজ্জার সঙ্গে তুলনা করেছে মেঘনাদের যুদ্ধসজ্জাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে এসেছি আমরা চতুর্থ পয়েন্টে। সেখানে দেখা যাচ্ছে প্রমীলার সঙ্গে মেঘনাদের কথোপকথন। সেখানে দেখা যাচ্ছে প্রমীলার সঙ্গে মেঘনাদের কথোপকথন। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। প্রমীলা সুন্দরী, পতি অর্থাৎ স্বামীর, কর মানে হচ্ছে হাত, যুগ মানে হচ্ছে দুটি, স্বামীর হাত দুটি ধরে কাকুতি মিনতি শুরু করেছে। কাকুতি মিনতি নয়, একেবারে কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদেই ফেলেছে। অসাধারণ একটা উপমা দিয়েছেন দেখো। হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। প্রমীলা হাত ধরেছে মেঘনাদের, কিন্তু সেটা দেখে মনে হচ্ছে যেমন হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, আলিঙ্গয়ে অর্থাৎ জড়িয়ে ধরে, তরু কুলেশ্বরে। আম গাছে তোমরা যদি দেখো তাহলে দেখতে আগাছা জাতীয় গাছ সেখানে জন্মেছে আম গাছের উপরে, সেটা হলো স্বর্ণলতা। সেই স্বর্ণলতা যেমন আম গাছকে জড়িয়ে ধরে, ঠিক সেই রকম মেঘনাদের হাত দুটি ধরে কান্না শুরু করেছে কে? তার শ্রেষ্ঠ রমণী প্রমীলা। তারপরে কাঁদতে কাঁদতে সে কি বলছে দেখো, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণ সখা, তুমি বলো এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? দাসীরে বলতে কাকে বোঝানো হয়েছে পরিষ্কার বুঝতে পারছো? চলিলা আপনি, এখানে আপনি বলতে কে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে। তোমার বিরহে, তুমি চলে যাওয়ার পর তোমার জন্য যে দুঃখ, সেই দুঃখে আমার প্রাণ চলে যাবে। অভাগী কোনো মতেই তোমাকে ভুলে থাকতে পারবে না। হাইনাদ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। হাইনাথ অর্থাৎ হে স্বামী, গহন কাননে গভীর বনের মধ্যে, ব্রততি মানে হচ্ছে লতা, কাননে মানে বনে, ব্রততি মানে হচ্ছে লতা, বাঁধিলে সাধে, সাধ করে যদি বাঁধা পড়ে কোথায়? করি পদে হাতির পায়ে। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ, ব্রততি অর্থাৎ লতা হাতির পায়ে জড়িয়ে গেছে, হাতি নিজের মেজাজে চলছে, সেই লতাকে কোনো মতেই মন না দিয়ে মাতঙ্গ যেমন চলে যায় ঠিক আছে, কিন্তু তবুও তারে রাখে পদাশ্রয়ে, কিন্তু তবুও তারে রাখে পদাশ্রয়ে জুথনা। সেই হাতি কি করে? সেই লতাটাকে পা থেকে ছাড়িয়ে ফেলে দেয় না, সেই লতাটাকে পায়ে জড়ানো অবস্থাতেই সে বনের মধ্যে ঘুরে বেড়ায়। আসলে বলতে চেয়েছে যে আমিও ঠিক ওই রকম হাতির পায়ের লতার মতো তোমার সঙ্গে জড়িয়ে থাকতে চাই। তুমি যেখানে যাচ্ছ আমি সেখানেই যেতে চাই। তবে কেন তুমি গুণনিধি, অর্থাৎ বিভিন্ন গুণ ধরেন যিনি, ত্যাজ কিঙ্করীরে আজি,
তাহলে কিঙ্করী অর্থাৎ এই দাসীকে তুমি আজকে ত্যাগ করে চলে যাচ্ছ কেন? কিন্তু যে মেঘনাদ ইন্দ্রজিৎকে হারাতে পারে সেই মেঘনাদের পথে যত বাধাই আসুক তাকে অনায়াসেই কিভাবে উত্তীর্ণ হতে হয় মেঘনাদ সেটা জানে। তাই মেঘনাদ দেখো হাসি উত্তরিলা, মেঘনাদ হেসে উত্তর করছে, হাসির সঙ্গে মেঘনাদ বলছে, অর্থাৎ স্বামী হয়ে স্ত্রীর মন জয় কীভাবে করতে হয় সেটা দেখো মেঘনাদ কত সুন্দরভাবে একটা কথাতে প্রমীলার মন জয় করে নিয়েছে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। আমি ইন্দ্রকে জয় করেছি, তার জন্য আমার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে তুমি আবার জয় করেছো, এবং তুমি যে দৃঢ় ভালোবাসার বাঁধনে যে বেঁধে রেখেছো, কে পারে খুলিতে সে বাঁধে, সেই বাঁধনকে কে খুলতে পারে? কেউ খুলতে পারবে না, যাতে সেখান থেকে সে কোনো মতে বেরিয়ে যেতে পারে। তারপরে বলছে দেখো, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি এক্ষণই ফিরে আসবো। তরাই মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফিরে আসবো। কল্যাণী মানে হচ্ছে কল্যাণময়ী। সমরে নাসি, যুদ্ধে নাশ করে বিনাশ করে ফিরে আসবো। কাকে বিনাশ করব? তোমার কল্যাণে। এবং যুদ্ধে যে নাশ করব বা বিনাশ করব রামচন্দ্রকে, সেটা তোমার কল্যাণে। রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে যে মেরে আসবো সেটা তোমার কল্যাণে। তাই বিদায় এবে দেহ বিধুমুখী। তাই একবার বিধুমুখী মানে হচ্ছে সোনার মতো উজ্জ্বল মুখ যার। এখন তুমি আমাকে বিদায় দাও, আমি এক্ষুনি ফিরে আসবো। তোমার ভালোবাসা যখন আমার সাথে আছে, আমাকে কেউ হারাতে পারবে না। আমি যাব কি আসবো, রামচন্দ্রকে বিনাশ করে আসবো। আচ্ছা, এরপর দেখে নিই। দেখো সেই প্রমীলা দেখো কিভাবে মেঘনাদকে দেখো এই চিত্রের সাহায্যে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে প্রমোদ কানন সেই রাজমহল থেকে বেরিয়ে যখন মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তার পিছনে পিছনে এসে হাজির হয়েছে প্রমীলা। কিন্তু প্রমীলাকে এমন কিছু কথা বলেছে, তার মন জয় করে মেঘনাদ অনায়াসেই বেরিয়ে যেতে পেরেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। দেখো 5 নম্বর পয়েন্টে রয়েছে প্রমোদ কানন থেকে মেঘনাদের গমন। তাহলে সে রণসাজে সজ্জিত হয়েছে, তার যে স্ত্রী প্রমীলা, সে প্রমীলাকে কোনো মতে বোঝাতে পেরেছে। তারপরে সে এরপর প্রমোদ কানন থেকে বেরিয়ে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। উঠিল পবন পথে অর্থাৎ বায়ুপথে, রথবর অর্থাৎ রথে যে চেপে আছে অর্থাৎ মেঘনাদ। কেমনভাবে উঠল সেটাকে আরেকটা উদাহরণের সাহায্যে দেখিয়েছে। দেখো, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা বলতে কি না, হৈম পাখা বলতে বোঝায় সোনার পাখা। বিস্তারিয়া মানে বিস্তার করে উড়ল। আসলে মেঘনাদের রথ উঠছে, সেই মেঘনাদের রথ ওড়াটাকে তুলনা করছে কার সঙ্গে? মৈনাক শৈলের সঙ্গে। আমরা পুরাণ অনুসারে জানি পর্বতরা নাকি ডানা মিলে উড়তে পারত, এবং একসময় ইন্দ্র সেই ডানাকে ছেটে দেয়। সেই ভয়ে কিন্তু মৈনাক সমুদ্রের নিচে লুকিয়েছিল। মৈনাক শৈল যেন আকাশে চারিদিক, অম্বর মানে হচ্ছে আকাশ, উজ্জ্বলী মানে উজ্জ্বল করে যেন উপরে উড়ে গেল। আসলে উড়ল কে? আসলে উড়ল রথ নিয়ে মেঘনাদ, কিন্তু তার সেই রথ ওড়াটাকে তুলনা করলো কার সঙ্গে? মৈনাক শৈলের মতো। আমরা দেখে নিচ্ছি এখানে। দেখো মৈনাক শৈল কিভাবে উড়ে, এই ছোট্ট ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখে নিই। দেখো এইভাবে সে যেন আকাশকে উজ্জ্বল করে উড়তে থাকলো। সিঞ্চিনি আকর্ষী রোষে, রাগের সঙ্গে ধনুকের, সিঞ্চিনি মানে হচ্ছে ধনুকের ছিলা, যেটাই টান দিয়ে তীরটা ছাড়া হয় সেটাই হচ্ছে সিঞ্চিনি। সেটাকে আকর্ষণ করলো, জোরে টানলো। টঙ্কারিলা ধনু, এবং ধনুকটা ঠিক আছে কিনা একবার টঙ্কার করে তার আওয়াজ দিয়ে সেটা বুঝে নিল। কে? বীরেন্দ্র অর্থাৎ মেঘনাদ। এবং টঙ্কারটাকে আবার তুলনা করেছে। দেখো এখানে একটার পর একটা তুলনা, তার জন্যই তোমাদের কাছে কবিতাটা জটিল বলে মনে হয়। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে হচ্ছে গরুর অর্থাৎ বিষ্ণুর বাহন। সে যেমন মেঘ মাঝে অর্থাৎ
আকাশের মাঝে নাদে মানে গর্জন করে ভয়ঙ্করভাবে, ভৈরবে মানে এখানে ভয়ঙ্করভাবে, ঠিক সেই রকম ধনুকের আওয়াজটা শোনা গেল। কার ধনুকের আওয়াজ? এটা হচ্ছে মেঘনাদের ধনুকের আওয়াজ। তার সঙ্গে সঙ্গে কাপিলা লঙ্কা, লঙ্কা কেঁপে উঠল এবং কাপিল জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল। কবিতার আমরা একেবারে শেষ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি, যেখানে দেখা যাচ্ছে রাবণের যুদ্ধসজ্জা ও মেঘনাদের উপস্থিতি। মেঘনাদ কোথা থেকে আসছে? প্রমোদ কানন থেকে মেঘনাদ আসছে। রাবণ রাজা তো মেঘনাদকে না জানিয়ে সে যুদ্ধসাজে সজ্জিত হচ্ছিল, কিন্তু দৈব কৃপায় দেবী লক্ষ্মী কী করেছে? প্রভাষা ছদ্মবেশে মেঘনাদকে দিয়েছে খবর, তাই মেঘনাদ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। প্রথমে বাবার খবর নেবে, তারপরে সে যাবে যুদ্ধে। যেখানে দেখো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বীরত্বের সঙ্গে রাবণ রাজা যুদ্ধের জন্য সজ্জিত হচ্ছে। সাজিছে রণবাজনা, যুদ্ধের দামামা, রণবাজনা মানে যুদ্ধের দামামা বেজে উঠেছে। গরজিছে গজ, গরজিছে গজ অর্থাৎ হস্তি বাহিনী হুঙ্কার ছাড়ছে। হৃষ্যে অশ্ব অর্থাৎ ঘোড়া বাহিনী চিৎকার শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক, এবং তার সঙ্গে পদাতিক রথী, যারা পদাতিক সৈন্য তারাও কিন্তু হুঙ্কার ছাড়ছে রাবণের যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি একেবারে তুঙ্গে। গজবাহিনী, অশ্ববাহিনী, রথী বাহিনী এবং পদাতিক, এই 4 রকমের বাহিনী একেবারে তৈরি। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক, কৌশিক মানে হচ্ছে রেশমি, রেশমির পতাকা উড়ছে আকাশে, এবং সেই রেশমি পতাকা কাঞ্চন কুঞ্চক বিভা, কাঞ্চন কুঞ্চক বিভা স্বর্ণাভ সোনালি রঙের দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী, মেঘনাদ রথী অর্থাৎ মেঘনাদ বীর সেখানে তাড়াতাড়ি দ্রুতগতিতে এসে অবতরণ করেছে। নাদিলা করবুর দল, যখন মেঘনাদকে দেখেছে, করবুর মানে হচ্ছে রাক্ষস সৈন্য, এরই মানে দেখে বীরবরে, অর্থাৎ বীরবরকে, এখানে বীরবর হলো মেঘনাদ, বীরবরে দেখে মহাগর্বে নাদিলা মানে হচ্ছে গর্জন করছে। সেই সময় মেঘনাদ কী করছে দেখো, নমি পুত্র পিতার চরণে, পিতার প্রতি পুত্রের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। মেঘনাদ যেমন একজন শ্রেষ্ঠ বীর, তেমনি পিতার প্রতি তার আচরণ কেমন হওয়া দরকার, মাতার প্রতি আচরণ কেমন হওয়া দরকার, স্ত্রীর প্রতি আচরণ কেমন হওয়া দরকার, কবিতার প্রথম থেকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো। নমি পুত্র পিতার চরণে, পুত্র বলতে এখানে কে? পিতা কে? পুত্র হলেন মেঘনাদ, পিতা হলেন রাক্ষসরাজ রাবণ। করজোড়ে কহিলা হে রক্ষ কুলপতি, এখানে হে রক্ষ কুলপতি কোশ্চেন হবে, লাইনটাই দাগ দিয়ে রাখবে। হে রক্ষ কুলপতি, রাক্ষস বংশের রাজা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, শুনেছি যাকে আমি মেরে ফেলেছিলাম সেই রামচন্দ্র নাকি পুনরায় আবার বেঁচে উঠেছে। এই খবরটা আর একবার যাচাই করে নিতে চেয়েছে, যেটা শুনেছিল প্রভাষার মুখে। দেখতে পাচ্ছি আমরা মেঘনাদকে একেবারে পিতার চরণে প্রণাম করার দৃশ্য দেখতে পাচ্ছি। রাবণ রাজার যে ভয়ঙ্কর রূপ সেটাকে আমরা একবার দেখে নিই। এই হচ্ছেন সেই 10 মুণ্ডযুক্ত রাবণ রাজা, যিনি যুদ্ধসাজে সজ্জিত হচ্ছেন, কিন্তু মেঘনাদ এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে এখন কথোপকথনে ব্যস্ত আছেন। দেখো একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। এ মায়া পিত বুঝিতে না পারি, এ কী রকম মায়া পিতা আমি বুঝতে পারি না, যে রাম লক্ষ্মণকে আমি মেরে এলাম যুদ্ধে, সে রাম লক্ষ্মণ নাকি আবার পুনরায় বেঁচে উঠেছে, কিন্তু দেহ অনুমতি, তুমি একবার অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, সেই তোর ছোট লোক রাম লক্ষ্মণকে আমি একেবারে আজকে সমূলে ধ্বংস করব, তুমি শুধু একবার অনুমতি দাও। বাবার কাছ থেকে সে অনুমতি চাইছে। ঘোর সরানলে অর্থাৎ তীরের পর তীর বর্ষণ করে ভস্ম করে দেবো, একেবারে তাকে পুড়িয়ে ছাই করে দেবো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, কিংবা আমার কাছে যে বায়ু অস্ত্র আছে সেই বায়ু অস্ত্রে তাকে একেবারে বাতাসের সঙ্গে মিশিয়ে দেবো। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে,
কিংবা এক কাজ করা যেতে পারে যে ও পুনরায় তো বেঁচে উঠছে, তাহলে এবারে বেঁধেই তোমার একেবারে পায়ের কাছে এনে ফেলব। এই কথাগুলো কিন্তু মেঘনাদ তার বাবাকে বলছে। রাবণ এতক্ষণ শুনছিলেন। রাবণ কি করলেন দেখো, আলিঙ্গি কুমারে, লাইনটা দাগ দেবে, প্রশ্ন হতে পারে আলিঙ্গি কুমারে, অর্থাৎ কুমারকে, এখানে কুমার বলতে মেঘনাদকে আলিঙ্গন করে অর্থাৎ জড়িয়ে ধরে চুম্বি শির মৃদুস্বরে, মাথা চুম্বন করে মৃদুস্বরে শান্তভাবে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি ছেলের মাথায় চুম্বন করে মৃদু স্বরে ছেলেকে বলছে, রাক্ষস কুলশেখর তুমি, তুমি রাক্ষস বংশের শেখর অর্থাৎ শ্রেষ্ঠ চূড়া। বৎস তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের একমাত্র ভরসা, তুমি ছাড়া রাক্ষসরা বাঁচতেই পারে না, তোমার উপর ভরসা করে এই রাক্ষসকুল বেঁচে আছে। এ কাল সমরে, কাল সমর কেন বলা হয়েছে? কারণ যুদ্ধ সব সময় ভয়ানক পরিণতি দিতে পারে, কখনোই কোনো পক্ষ বলতে পারে না যে আমি জিতে যাব, তাই তাকে কাল সমর বলা হয়েছে। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, আমার মনে মনে সব সময় একটা কথাই অনুরণিত হয় যে আমি তোমাকে কোনো মতেই যুদ্ধে পাঠাতে পারি না, তুমি রাক্ষসকুলের ভরসা। বারবার আমার মন যেন বলছে মেঘনাদকে যুদ্ধে পাঠানো চলবে না। কেন পাঠানো চলবে না? হাই বিধি, এই লাইনটায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। হাই বিধি বাম মম প্রতি, দুঃখের সঙ্গে বলেছে বিধি অর্থাৎ বিধাতা, বাম মানে আমাদের প্রতি প্রতিকূল, অনুকূল নয়। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কেউ কোনোদিন শুনেছে যে জলে পাথর ভাসে? সেটাই তো হচ্ছে, রাম লক্ষ্মণ মরে গিয়েও বেঁচে উঠেছে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? লোক মরে গিয়েও পুনরায় বেঁচে ওঠে, কে শুনেছে? কেউ তো শুনেনি আজ পর্যন্ত, কিন্তু সেটাই ঘটছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ অসুরের শত্রু, অসুরের শত্রু ইন্দ্র, তার শত্রু অর্থাৎ রিপু। অসুরের শত্রু অসুরারি, অসুরের শত্রুকে ইন্দ্র, ইন্দ্রের রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর তারে ডরাও আপনি, একটা সামান্য মানুষ তাকে তুমি ভয় পাচ্ছ বাবা, তারে ডরাও আপনি রাজেন্দ্র, এখানে রাজেন্দ্রকে রাজা রাবণ। থাকিতে দাস যদি যাও রণে, এই দাস থাকতে অর্থাৎ এখানে দাসকে কাকে বলছে? মেঘনাদ নিজেকে দাস বলছে। তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইনটাই দাগ দিয়ে রাখবে। যদি আমি থাকতে তুমি যুদ্ধে যাও, তাহলে এই যে কলঙ্ক, এই যে বদনাম, পিতা ঘুষিবে জগতে, গোটা দুনিয়া অর্থাৎ বিশ্বে তা ছড়িয়ে পড়বে এই খবর। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে মেঘ বয়ে আনে যে অর্থাৎ ইন্দ্র। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ যে দেবতা অগ্নি দেবতা, সেও রেগে যাবেন। দুইবার আমি হারানো রাঘবে, এই দুইবার হারানো কোন কোন বার? একবার নাগপাশ বন্ধনে এবং দ্বিতীয়বার নিঃসারণে, দুইবার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মরে, আর একবার শুধু পিতা আমাকে আজ্ঞা দাও, তারপরে একবার দেখছি রাম লক্ষ্মণ কেমন করে বাঁচে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কি ঔষধে এরপরে এই রাম লক্ষ্মণ বাঁচে সেটা আমি একবার দেখতে চাই। কহিলে রাক্ষসপতি, রাক্ষসপতি এবার বলছে, পিতা পুত্রের কথোপকথন চলছে। পিতা বলছে আমি যাব, তোমাকে পাঠাতে আমার মন চাইছে না। পুত্র বলছে আমি থাকতে তুমি কি করে যাবে? তাহলে সারা বিশ্বে কলঙ্ক রটে যাবে। পিতা তখন উত্তর দিচ্ছে, কহিলে রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের ভাই কুম্ভকর্ণ, যিনি নাকি 6 মাস জেগে থাকেন এবং 6 মাস ঘুমন। অকালে তার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য অকালে হারাতে হয়েছে। অর্থাৎ রাবণের ভাই কুম্ভকর্ণ, বলি মানে এখানে বীর, ভাই মম অর্থাৎ আমার ভাই, তাই আমি জাগানো অকালে, তাকে আমি অকালে জাগিয়েছিলাম, ভয়ে ভয়ে জাগিয়েছিলাম। এখন যেমন ভয় করছি তোমাকে যুদ্ধে পাঠাতে, ঠিক সেই রকমই ভয় ছিল ভাইকে জাগানোর ক্ষেত্রেও।
হাই দেহ তার দেখো সিন্ধু তীরে, তার দেহ সিন্ধু তীরে এখনো পর্যন্ত পড়ে রয়েছে, ভূপতিত অর্থাৎ পড়ে রয়েছে। এখানে তার দেহ বলতে কার দেহের কথা বলা হয়েছে? এখানে কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের ভাইয়ের দেহর কথা বলা হয়েছে। কোথায় পড়ে রয়েছে? সিন্ধু তীরে, সিন্ধু নদীর তীরে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এবং সেই যে কুম্ভকর্ণের বিশাল বপু অর্থাৎ শরীর যে পড়ে আছে, সেটাকে দেখো একটা সুন্দর উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। দেখো খুব সুন্দর উপমা, সেটা হচ্ছে কি না, গিরি শৃঙ্গ কিংবা তরু যথা, হিমালয়ের চূড়া কিংবা তরু অর্থাৎ গাছ, যথা বজ্রাঘাতে, বজ্রাঘাত যদি হয় হিমালয়ের চূড়াতে কিংবা গাছের উপরে, গাছের সর্বোচ্চ যে শাখা, সেই শাখা যেমন ভেঙে পড়ে, কিংবা হিমালয় পর্বতের যে চূড়া যেমন ভেঙে পড়ে, ঠিক সেই রকমই বজ্রাঘাতে ভেঙে পড়েছে আমার ভাই কুম্ভকর্ণ। তবে যদি একান্ত সমরে, তবে তুমি যদি একান্তই যেতে চাও এই যুদ্ধে, ইষ্ট দেবতার পূজা তুমি সারো এবং নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। মেঘনাদ বধ কাব্য যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো এই নিকুম্ভিলা যজ্ঞেই মেঘনাদের শেষ পরিণতি। নিকুম্ভিলা যজ্ঞেই লক্ষণ তাকে অন্যায়ভাবে প্রবেশ করে মেরে ফেলবে। বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম। এখানে কে কাকে বরণ করলে প্রশ্ন হতে পারে, বুঝতেই পারছ। রাজা, রাক্ষস রাজা রাবণ তার পুত্র মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নিল। দেখো অস্ত চলগামী দীননাথ এবে, তুমি একবার চেয়ে দেখো সূর্য ডুবতে চলেছে। দীননাথ মানে সূর্য, অস্ত চলগামী মানে ডুবতে চলেছে, এবে মানে এখন, প্রভাতে যুঝিও অর্থাৎ পরের দিন সকালবেলায় তুমি যুদ্ধ করো বৎস রাঘবের সাথে, রাঘবের সঙ্গে তুমি সকালবেলায় যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, এই বলে রাজা অর্থাৎ এখানে কে? রাক্ষসরাজ রাবণ যথাবিধি লয়ে, যে সমস্ত আচার আচরণ বিধি যা নিয়ম রীতি আছে সেই সব নীতি নিয়ম নিয়ে গঙ্গোদক অর্থাৎ গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমারে, কুমারকে সেনাপতির একটা পদে তাকে নিয়োগ করল। এই নিয়ে হচ্ছে অভিষেক কবিতার প্রথম সর্গ এবং তোমাদের পাঠ্য কবিতা অভিষেক। এখানেই কবিতার সমাপ্তি। আমরা দেখে নেব। দেখো সেই সেনাপতি পদে রয়েছে বসে কে, যদিও একটা অন্য ছবি, তবু এটা জেনে নাও মেঘনাদ। সেই মেঘনাদকে সেনাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে। কবিতা তোমাদের শেষ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কবিতা শেষে প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে আমি এই কথাই বলতে চাই, যদি আমার ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং যদি মনে করো যে কিছুটা হলেও ভালো কিছু শিখতে পেরেছি, তার দক্ষিণা হিসাবে আমি শুধু তোমাদের কাছ থেকে এইটুকুই চাই, এই চ্যানেলটিকে তোমরা শুধু সাবস্ক্রাইব করে নাও এবং যে বেল আইকন, সেই বেল আইকনটিকে তোমরা অন করে রাখো।